শাস্তির যে বিধান রাখা হয়েছে তাতে নতুন কোনো কিছু নেই। এই শাস্তিগুলো সরকারি কর্মচারী আইনের মধ্যেই ছিল। এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই পরিবর্তন আনার ক্ষেত্রে যে কর্মচারীদের কোনো অংশীজন বা তাদের কোনো অংশের সঙ্গে কোনো আলোচনা হয়েছে সরকারের? এই ধরনের সরকারের এত আলাপ আলোচনা করে কোনো পদক্ষেপ নেওয়া কঠিন। সরকারি চাকরিকে ধরা হয় সোনার হরিণ হিসেবে। সরকারি চাকরি কেউ পেলে সাধারণত যায় না, আর নতুন যারা সরকারি চাকরিতে আসতে চাইবে তাদের কাছে তখন এটা সেই আগের মতো আকর্ষণীয় হিসেবেই থাকবে কিনা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সামলাতে হচ্ছে একের পর এক আন্দোলন। এরই মধ্যে কয়েকশো আন্দোলন সামলাতে হয়েছে এই সরকারকে। তারই ধারাবাহিকতায় এবার আন্দোলন চলছে সচিবালয়ে। সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করছেন। কী নিয়ে সেই আন্দোলন? আন্দোলনটি এখন কোন পর্যায়ে আছে? সেই আন্দোলন, সেই দাবিগুলোর প্রেক্ষিতে যে সমস্যাগুলোর উদ্ভব হয়েছে তার থেকে পরিত্রাণের উপায় কী, এ নিয়ে আমরা জানবো আজকে স্টার ভিউজ রুমে। আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহরাম খান। বাহরাম ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি সচিবালয়ে এক ধরনের অস্থিরতা কাজ করছে। টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে আছেন, বিক্ষোভ করছেন। এটার পিছনে কারণটা একটু আপনার কাছে শুনতে চাই। আন্দোলনের আগেও তারা কিছু পদক্ষেপ নিয়েছিল যেগুলো আসলে গণমাধ্যমে ওইভাবে আসেনি। আন্দোলন শুরু হওয়ার সময় মূলত ওই বিষয়গুলো আসে, যে প্রথমে তারা বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে সাক্ষাৎ করে এই আইনটি যেন, অধ্যাদেশটি যেন প্রণয়ন করা না হয় সেই দাবি জানিয়েছিল। এরপর তারা গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। বিবৃতি দেওয়ার পরেও সরকার অধ্যাদেশ জারি করে ফেলেছে। জারি করার ঠিক আগ মুহূর্তেই তারা জানতে পেরেছে যে সরকার তাড়াহুড়া করে এই অধ্যাদেশটি জারি করতে যাচ্ছে। তখন তারা আন্দোলনে নামে। শনিবার প্রথম যেদিন কর্মচারীরা তাদের কর্মস্থল ছেড়ে সচিবালয়ের বাদামতলায় জমা হয়, সেই দিন অনেকটা মৌন মিছিল ছিল যে সরকারকে বার্তা দেওয়ার জন্য। কিন্তু এর পরের দিনই তারা বিক্ষোভ মিছিলে চলে যায়। তৃতীয় দিন আজ সোমবার একই ধরনের কর্মসূচি পালন করেছে। আগামী মঙ্গলবারও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে এবং সারা দেশের সরকারি কর্মচারীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। তো সরকারি কর্মচারী আইনটি প্রণয়ন হয় মূলত 2018 সালে। এই জায়গায় দুই ধরনের ব্যাখ্যাই দেওয়া যায়, যে সরকারি কর্মচারীরা কোনো আইনের আওতায় তারা সহজে আসতে চাইতেন না, যে কারণে যে অধ্যাদেশটি হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, সেটা প্রথম প্রণয়ন হয়েছে 2018 সালে। অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য আলাদা কোনো ইউনিফাইড কোনো আইন ছিল না। ছিল বিভিন্ন পৃথক পৃথক অধ্যাদেশ ছিল, বিধি ছিল, নীতিমালা ছিল, সেগুলোর পরিপ্রেক্ষিতে পরিচালিত হতো। তো 1979 সালে সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ ছিল একটি। সেই অধ্যাদেশের কিছু কঠোর নিয়মকানুন ছিল, যেই অধ্যাদেশটি 2018 সালে সরকারি কর্মচারী আইন প্রণয়নের পর বাতিল করে দেওয়া হয়, সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। তো এই সরকার এসে, বর্তমান সরকার একটু অস্বাভাবিক সরকার। এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সময়কে তার ফেস করতে হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। সেই সমস্যাগুলো ফেস করতে গিয়ে তার কিছু কঠোর নিয়মকানুন প্রতিপালনের দিকে নজর দিতে হচ্ছে। প্রথম দিকে সরকার সবাইকে পজিটিভলি নিয়েছে, সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য নানানভাবে চেষ্টা করছে, কিন্তু দেখছে যে তার হাতে শক্ত আইন না থাকলে কর্মচারীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। সেই জন্য তারা অধ্যাদেশ সংশোধনের দিকে নজর দিয়েছে। এই কঠোর শব্দটা ব্যবহার করলেন আপনি। কঠোরতায় কি আছে? এই যে সংশোধনটা এলো, এই সংশোধনীতে আসলে কি আছে যেটা কঠোর শব্দ ব্যবহার করে এটাকে বলতে হচ্ছে? আচ্ছা, কঠোর বলতে শাস্তির যে ধাপগুলো, শাস্তির যে বিধান রাখা হয়েছে তাতে নতুন কোনো কিছু নেই। যেমন এই সংশোধন অধ্যাদেশে বরখাস্ত করা যাবে, অপসারণ করা যাবে, পদের অবনতি করা যাবে এবং বেতন কমিয়ে দেওয়া যাবে। এই শাস্তিগুলো সরকারি কর্মচারী আইনের মধ্যেই ছিল। কিন্তু সেই শাস্তিগুলো নিশ্চিত করার জন্য যে বিভাগীয় পদ্ধতি তাদেরকে অনুসরণ করতে হতো, সেটা 8 থেকে 9টি ধাপ পার হতে হয়। কোনো কর্মচারীর দোষ প্রমাণ করতে গেলে 8 থেকে 9টি ধাপ পার হতে হয়। সেই ধাপগুলো পার হতে কয়েক মাস সময় চলে যায়। তো সরকার চাচ্ছে যে অল্প সময়ে যাতে এই শাস্তির ব্যবস্থা নেওয়া যায়। যেমন এখন অল্প সময়ে শাস্তির ব্যবস্থা একটা আছে, যে কোনো সরকারি কর্মচারী যদি তার চাকরির বয়স 25 বছর হয়, সেই 25 বছর হয়ে গেলে সেই সরকারি কর্মচারীকে সরকার কোনো ধরনের নোটিশ ছাড়াই
তাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। তো এটা একদিক থেকে শাস্তি দেখা যায়, বাট উনি কর্মচারী হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা, অবসর সুবিধা পান। আবার একইভাবে কোনো সরকারি কর্মচারী যদি চায় যে উনি 25 বছর পূর্ণ হয়েছে, উনি সরকার থেকে মানে চাকরি থেকে বিদায় নেবেন, নিজে স্বেচ্ছায় অবসরে যেতে পারেন। কিন্তু এত অল্প সময়ে বর্তমান অধ্যাদেশের নতুনত্ব হচ্ছে এখানে 2 দফায় 7 দিনের প্রথম নোটিশ এবং আবার 7 দিনের দ্বিতীয় নোটিশের মাধ্যমে এই শাস্তি নিশ্চিত করা যাবে। এরপরে 30 দিন পরে আপিল করা যাবে, এর 30 দিন পরে রিভিউ করা যাবে, সেই প্রসেসগুলোও আছে। 1979 সালের বিশেষ অধ্যাদেশের যে পার্থক্য, ওই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীরা কোনো শাস্তি পেলে সেটা আদালতে আপিল করতে পারতেন না বা আইনের আশ্রয় নিতে পারতেন না। এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। তো এইটা নিয়ে এখন যেহেতু আন্দোলনটা হচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই যে কারো মনে প্রশ্ন আসবে যে এই পরিবর্তন আনার ক্ষেত্রে যে কর্মচারীদের জন্য এই আইনটা প্রয়োগ করা হচ্ছে, কোনোভাবে কি তাদের কোনো অংশীজন বা তাদের কোনো অংশের সঙ্গে কোনো আলোচনা হয়েছে সরকারের? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে আবার এই ধরনের সরকারের এত আলাপ আলোচনা করে কোনো পদক্ষেপ নেওয়া কঠিন, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সচিবালয়ের যে পরিস্থিতি ছিল, আপনার মনে থাকবে যে সচিবের রুমের সামনে সাবেক কর্মচারীরা শুয়ে থাকতেন, সচিব বের হতে পারতেন না। সচিবালয়ের লিফটের গোড়ায় কর্মচারীরা অবরোধ করে রাখছেন, কর্মকর্তারা ওঠানামা করতে পারতেন না, তাদেরকে পদোন্নতি দিতে হবে, তাদের যাদের শাস্তি আছে তাদের সেই শাস্তি মওকুফ করে দিতে হবে। এই অনেকগুলো দাবি সরকার মানে অনেকটা অগ্রহণযোগ্যভাবে হলেও পূরণ করেছে। সেই পূরণ করতে গিয়ে একের পর এত দাবি আসছে, সরকার যদি এই পথে হাঁটতে যায় তাহলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের যে মূল লক্ষ্য, এই বিচার সংস্কার এবং সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সেই দিকে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। তাই সরকার খুব দ্রুত অধ্যাদেশটি গত 22শে মে উপদেষ্টা পরিষদের 29তম বৈঠকে সেটি অনুমোদন পাওয়ার পর মাত্র 3 দিনের মাথায় সেটি অধ্যাদেশ হিসেবে জারি করেছে এবং কার্যকর করেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে 25 বছরের যে বাধ্যতামূলক অবসরের যে বিধান, সেটিও যাতে প্রত্যাহার করা হয় আইন থেকে, সেই নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেটিও করা হয়নি। যে কারণে সরকারি কর্মচারীদের ভিতরে এক ধরনের মানে উষ্মা কাজ করছে যে আমাদের কাছে জিজ্ঞাসা করা হলো না, আবার এত তাড়াতাড়ি অধ্যাদেশ কার্যকর করে ফেলা হলো, তারা এই বিষয়টাকে সহজে মেনে নিতে পারছে না। এটা চাকরিজীবীদের জন্য হয়তো খুব স্বাভাবিক ব্যাপারই হবে, কিন্তু আরেকটা ব্যাপারে যে প্রশ্নটা সামনে চলে আসবে যে এই আন্দোলন, অবরোধ বা বিক্ষোভ এগুলো যদি চলতে থাকে, সেক্ষেত্রে সরকার কোনো চাপে পড়ে যাবে কিনা যদি এই কর্মচারীরা তাদের জায়গা থেকে সহযোগিতা অব্যাহত না রাখেন? সরকার ইতিমধ্যে চাপেই আছে। সরকার চাপে আছে, আপনি দেখছেন, আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের রাজনৈতিক চাপ গত 2 সপ্তাহ সরকারকে প্রায় অনেকটা অস্থির করে রেখেছিল। রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন মতপার্থক্যের বিষয়টা গত 2 দিনে প্রধান উপদেষ্টা মহোদয়ের এখানে বৈঠকের মাধ্যমে অনেকটা সহজ হয়ে গিয়েছে। ঠিক তার পরপরই সরকারি কর্মচারীদের অঙ্গনে যে ধরনের মানে পরিস্থিতি চলছে, তা সরকারকে নতুন এক ধাক্কা মানে অনুভব করতে হচ্ছে। যেমন আপনার নগর ভবনের সেবা কার্যক্রম প্রায় মানে 2 সপ্তাহ যাবৎ বন্ধের মতো অবস্থায় আছে। আপনার এনবিআরে বড় ধরনের আন্দোলন হয়েছে। আন্দোলনের পরে গতকাল একটা মানে মোটামুটি মীমাংসার দিকে যাওয়ার কথা আমরা শুনেছি, আশা করছি সহজ হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে আবার সচিবালয়ের যে পরিস্থিতি, এটা নিঃসন্দেহে সরকার চাপে আছে এবং আগামীকালকের যে সরকারি কর্মচারীদের সচিবালয়ের কর্মসূচির পাশাপাশি এর আগে 25 ক্যাডারের কর্মকর্তারা যে বিভিন্ন তাদের দাবি নিয়ে যে আন্দোলন করছিলেন, তারাও আগামীকাল মানে কলম বিরতির কর্মসূচি দিয়েছে। তাই এই মুহূর্তটাকে সরকারের চাপের মুহূর্ত হিসেবেই আমরা দেখব বা দেখতে পাচ্ছি। সরকারি চাকরিকে ধরা হয় সোনার হরিণ হিসেবে, এবং সেটার পিছনে সবচেয়ে বড় কারণ সম্ভবত এটাই যে এই চাকরির স্থায়িত্ব। সরকারি চাকরি কেউ পেলে সাধারণত যায় না। নতুন যে অধ্যাদেশ, যে আইনের কথা বলছেন, যে নিয়মের কথা বলছেন, সেটা যদি হয়ে যায় তখন তো আর এই রকম পরিস্থিতি থাকবে না। তখন সেটা সরকারি চাকরিজীবীদের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, আর নতুন যারা সরকারি চাকরিতে আসতে চাইবে তাদের কাছে তখন এটা সেই আগের মতো আকর্ষণীয় হিসাবেই থাকবে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, এইটা প্রথমত হচ্ছে একটা অধ্যাদেশ জারি হয়েছে। অধ্যাদেশের অর্থ হচ্ছে এই অধ্যাদেশ পরবর্তী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যদি সংসদে গ্রহণ করে তাহলে এটা আইনে পরিণত হবে। আর ওই সরকার যদি সংসদে এই বিষয়টি উত্থাপন না করে
না করে তাহলে সেটি আগের যে আইন সেই আইনই থেকে যাবে। এখন এই বিশেষ সময়ের সরকার তার বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যদি বিশেষ এই মুহূর্তকে এই ধারাগুলোর মাধ্যমে সরকারি কর্মচারীদের বড় ধরনের কোনো ক্ষতি করতে চায়, সেইটা কোনো বড় উদ্দেশ্য না, লক্ষ্য না। আমার যেটা ধারণা, আমি সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলেছি, জনপ্রশাসন সচিবের সঙ্গে কথা বলেছি, ওনারা বলছেন যে এই বিষয়টা সরকারের উচ্চ পর্যায় থেকে চাওয়া হয়েছে, তাই আমরা করেছি, কিন্তু গণহারে এটা কোনো কর্মচারীর বিরুদ্ধে ব্যবহার করা হবে। যেমন এই অধ্যাদেশ জারি হওয়ার পরে আজকে মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, সরকারের যে এজেন্সিগুলো আছে, আমরা গণমাধ্যমে সবার ছবি দেখেছি, সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু সরকার নিচ্ছে না। আমরা যতদূর জানি এই বিষয়ে তারা ব্যবস্থা নিবে না, কারণ তাদেরকে আস্থায় নেওয়ার চেষ্টা করছে সরকার যে এই অধ্যাদেশের মানেই কাউকে যখন তখন যেভাবে ইচ্ছা চাকরি থেকে ছাঁটাই করা না হবে। এবং আজকের একটা আন্দোলনের আমি একটা নতুন বৈশিষ্ট্য দেখেছি, সেটা হচ্ছে কিছু নারী কর্মকর্তা মানে মিছিলে যোগ দিয়েছেন। আমি সাধারণত সচিবালয়ে কাজ করি দীর্ঘদিন, সচিবালয়ের আন্দোলনগুলোতে নারী কর্মকর্তাদের উপস্থিতি প্রায় থাকেই না। তো আজকে আমি 3-4 জন নারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই অধ্যাদেশটি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কেন ভয় পাচ্ছেন। তারা বলছেন যে অনেক সময় বিভিন্ন ধরনের অফিসার তাদেরকে কুপ্রস্তাব দেন, সেই কুপ্রস্তাবের সাড়া না দিলে নানানভাবে হয়রানি হেনস্থা করেন, কিন্তু বর্তমান যে আইন আছে সেই আইনের মাধ্যমে সহজে বড় ধরনের কোনো শাস্তি দিতে পারেন না। কিন্তু এই আইনটি, এই অধ্যাদেশটি প্রণয়নের কারণে এই ধরনের কোনো কর্মকর্তা তাদের উপর খড়গ চালাতে পারেন। এখন এটা দুই দিক থেকে ব্যাখ্যা করার সুযোগ আছে। এক হচ্ছে যে বর্তমানে কঠোর আইন না থাকার কারণে অনেক ধরনের হেলাফেলা করেও দায়িত্ব পালন করা যায়, আর কঠোর আইন আসার কারণে তাদেরকে এক ধরনের মানে ব্যতিব্যস্ততার ভিতরে থাকতে হবে। এই দুই দিক থেকে দেখলে সহজে কনক্লুশনটা আনা কঠিন, বাট বর্তমান সরকার যে ধরনের বৈশিষ্ট্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু মানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে হচ্ছে। আপনার আলোচনা থেকে যে বিষয়টা উঠে আসছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা, এই সময়ের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারকে নানা ধরনের সিদ্ধান্ত যেমন নিতে হচ্ছে, এটার পিছনে একটা বড় কারণ যে সরকারি কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে অনেকেই হয়তো এখন অফিস করছেন না, যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। সেই জায়গা থেকে সরকার এই উদ্যোগটা নিতে যাচ্ছে, কিন্তু একইভাবে আবার কর্মচারীদের কনসার্নেরও অনেকগুলো জায়গা আপনি ইতিমধ্যে বলেছেন। এখান থেকে কাটিয়ে ওঠার আসলে উপায় কি বলে আপনার কাছে মনে হয়? উত্তরণের উপায় আসলে আলোচনা কথা বলা। যেমন আজকের এই তৃতীয় দিনের আলোচনার দুপুরের দিকে আইন উপদেষ্টার সঙ্গে কর্মচারীদের একটা বৈঠকের কথা ছিল, কিন্তু আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কারণে হয়তো এই বৈঠকটি হয়নি। আগামীকালকে হয় কিনা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কাটিয়ে ওটা ডেফিনেটলি আলোচনা করতে হবে। এনবিআরের ক্ষেত্রে আমরা দেখেছি সরকার অধ্যাদেশ জারি করে ফেলেছে, অধ্যাদেশ জারি করার পরে দীর্ঘদিন আন্দোলন চলেছে, চলার পরে এখন আবার তারা 31শে জুলাইয়ের মধ্যে ওই অধ্যাদেশটি রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই অধ্যাদেশটিও প্রণয়নের মাঝখানে কর্মচারীরা আন্দোলনে নেমেছিল, তারা দাবি জানাচ্ছিল। ঠিক সেই সময়ে আলোচনা না করে হঠাৎ করে এত দ্রুত অধ্যাদেশ প্রণয়ন না করে আরেকটু আলোচনা করা যেত, আলোচনা করে ওই অধ্যাদেশটি প্রণয়ন করা যেত, সেটা একটা পথ হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে সচিবালয়ের মতো কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন যেটা বলি আমরা, এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো সেই আন্দোলনের ক্ষেত্রে আমরা অতীতে যেটা দেখেছি যে সচিবালয়ের সাবেক সরকারি মানে যুগ্ম সচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তারা তারা অবসরে যাওয়ার পরেও সচিবালয়ে ঢুকছেন। বর্তমানে আপনার সচিবালয়ে ঢুকতে গেলে সাংবাদিকদেরই অনেক ধরনের নিয়মকানুন মেনে ঢুকতে হচ্ছে, তাদের প্রেস কার্ড দেখিয়ে ঢোকা যাচ্ছে না, যে পিআইডি কার্ড দেখিয়ে আগে ঢোকা যেত। তো সাবেক কর্মচারীরা যারা ইতিমধ্যে অবসরে চলে গিয়েছেন, তারাও সচিবালয়ের ভিতরে ঢুকে আন্দোলন করছেন। এই বিষয়গুলো সরকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। বর্তমানে যারা চাকরি করছেন তাদের বিষয়ে তো সরকার কঠোরতা দেখাচ্ছে, আর সাবেক কর্মকর্তারা যাদের সচিবালয়ের এবং কাজের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা নাই, তারা কেন সচিবালয়ে কার্ড পাবে এবং তারা কেপিআই ঢুকে আন্দোলন করবে? এই বিষয়গুলো সরকারকে খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। বাহরাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলোচনাই একমাত্র পথ। এখন আমাদের দেখার অপেক্ষা আলোচনা কখন হয়, সেখান থেকে ফলাফল কি আসে, নাকি আদৌ কোনো ফলাফল না এসে পরিস্থিতি আরও বিগড়ে যায়। দ্য ডেইলি স্টারের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।